বাংলাদেশ বাংলা, উড়িষ্যা, বিহার কিংবা কলকাতা দখল করবে কিনা বা সেটা স্বপ্নেও কল্পনা করা যায় কিনা সেটা আপনারাই ভেবে দেখুন। কিন্তু প্রয়োজন পড়লে ভারত যে চট্টগ্রাম দখল নিতে পারে তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। কেন এ কথা বলছি? পরিষ্কারভাবে বলতে চাই যে এখনো পর্যন্ত ভারত যতগুলো যুদ্ধে লিপ্ত হয়েছে স্বাধীনতার পর থেকে, কোনো যুদ্ধই ভারত নিজে থেকে বা প্রথমে শুরু করেনি। সেটা কংগ্রেস আমলেই বলুন কিংবা বিজেপি আমলে বলুন, ভারত শুধুমাত্রই অপেক্ষায় থেকেছে যে কোনো দেশ ভুলবশত আমাদের দেশের দিকে কোনো বিন্দুও যদি আক্রমণ করে বা কথা ভাবে, তাহলে তার যোগ্য উত্তর হিসাবে ভারত তার কয়েক গুণ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। সেই কারণেই ভারতের চট্টগ্রাম দখলের ডেফিনেটলি এই মুহূর্তে কোনো প্ল্যান না থাকলেও বাংলাদেশের ছোট একটা ভুলও কিন্তু চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিতে পারে। কারণ গোটা পৃথিবীতে সামরিক শক্তি একটা ভিন্ন খাতে বাহিত হচ্ছে। কি না, আপনার কাছে কত রকেট রয়েছে, কত সাবমেরিন রয়েছে, তার থেকেও ইম্পর্টেন্ট আপনার কাছে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে। আর গোটা বিশ্বের 9টি দেশের কাছেই রয়েছে এই পরমাণু অস্ত্র। বাংলাদেশ কিছুটা ভাবতে শুরু করেছে যে তাদের কাছে পরমাণু অস্ত্র না থাকলেও প্রয়োজনের সময় এই মুহূর্তের তাদের বন্ধু দেশ এবং বিগত দিনের তাদের শত্রু দেশ পাকিস্তানের কাছ থেকে তারা পরমাণু অস্ত্রের সাহায্য পাবে এবং সেগুলো নিয়েই হামলা চালাবে। আপনাদের একটি পর্বে আমি বলেছিলাম যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ওপর ভরসা করছে বাংলাদেশ, সেই পাকিস্তান নিজেই চিন্তায় পড়ে গিয়েছে যে ভারতের সঙ্গে চতুর্থ কোনো যুদ্ধ বাঁধলে, কেন চতুর্থ, ইতিমধ্যে 4টি বড় যুদ্ধ ভারতের সঙ্গে পাকিস্তানের হয়ে গিয়েছে: 1947, 1965, 1971 এবং 1999। এই প্রত্যেকটি যুদ্ধেই নাস্তানাবুদ হতে হয়েছে কিন্তু পাকিস্তানকে। তবে মাথায় রাখতে হবে এই 4টি যুদ্ধের সময় দুই দেশের কারুর হাতেই কিন্তু পরমাণু অস্ত্র ছিল না। তাই পঞ্চম যে যুদ্ধটা হবে, যদি আদতে হয়, তাহলে নিশ্চিতভাবে ভারতের প্রথম যে টার্গেট হবে পাকিস্তানের পরমাণু ভান্ডার ধ্বংস করে দেওয়া। সেটা আপনাদের গতদিনেই দেখিয়েছি এবং প্রমাণও দিয়েছি। পাকিস্তান খুব ভালোভাবেই জানে এর পরের যদি কোনো রকমের যুদ্ধ বাধে, তাহলে ভারতের প্রথম টার্গেট হবে তাদের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়া। আপনাদের কাছে আমি এটাও বলেছিলাম যে এই মুহূর্তে পাকিস্তানের থেকে ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। তার কারণ 2024-এর জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী ভারতের হাতে যেখানে রয়েছে 172টি পরমাণু অস্ত্র, সেখানে পাকিস্তানের হাতে রয়েছে 170টি পরমাণু অস্ত্র। এবং আপনাদের এটা আমি বলতে চাই যে ঠিক 1 বছর আগে 2023 সালেও পাকিস্তানের হাতে ছিল 170টি পরমাণু অস্ত্র, ভারতের হাতে ছিল 168টি পরমাণু অস্ত্র। অর্থাৎ 1 বছরেই ভারত 4টি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। সেখানে পাকিস্তান 2023-24 সালে নতুন কোনো পরমাণু অস্ত্রের ভান্ডার তারা বাড়াতে পারেনি। এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারত তীব্র গতিতে এবং দ্রুত গতিতে তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। আর এতে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। আপনাদের এই তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে তুলে দিয়ে বলেছিলাম যে যেভাবে দ্রুত গতিতে ভারত তাদের পরমাণু অস্ত্র বৃদ্ধি করছে, তাতে সিঁদুরে একদিকে যেমন মেঘ দেখছে পাকিস্তান, ঠিক অন্যদিকে আবার প্রবল অর্থনৈতিক চাপে ভুগতে থাকা পাকিস্তান নতুন করে তাদের পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়ানোর আর তাদের ক্ষমতা নেই। সেই কারণেই 1 বছর আগেও যতগুলো পরমাণু অস্ত্র তাদের ছিল, আজও ঠিক ততগুলোই পরমাণু অস্ত্র তাদের হাতে রয়েছে। এবং শুধু পরমাণু অস্ত্র থাকলেই তো হবে না, ভারতের কাছে সেই পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র প্রচুর পরিমাণে রয়েছে। সেটা 3টি দিক থেকে, জল, স্থল এবং আকাশপথ, এই 3টি দিক থেকেই পরমাণু অস্ত্র বহন করা অর্থাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে, যা চিন্তায় রেখেছে পাকিস্তানকে। তার কারণ পাকিস্তানের কাছে কোনো ব্যালিস্টিক সাবমেরিন নেই, অর্থাৎ জলের মধ্যে দিয়ে পরমাণু অস্ত্র বহনকারী কোনো রকমেরই সাবমেরিন তাদের কাছে নেই। অথচ ভারতের হাতে ইতিমধ্যে দুটো রয়েছে, আরো একটা প্রিপেয়ার করার চেষ্টা করছে, যেটা আগামী দিনেই চলে আসবে। সেই তথ্য আপনাদের পরেই দিচ্ছি। এই অবস্থায় পাকিস্তান নাজেহাল অবস্থা। যে বাংলাদেশ পাকিস্তানের পরমাণু অস্ত্রের ওপর জোর দিয়ে তাদের ভরসা রাখার চেষ্টা করছে, সেই পাকিস্তান নিজেই এখন ভয়ে কাঁপছে। তার কারণ এর পরবর্তী যে কোনো একটা যুদ্ধে পাকিস্তানের প্রত্যেকটি পরমাণু অস্ত্র ধ্বংস করাই হবে ভারতের প্রথম টার্গেট। এবং এই ভয়ে পাকিস্তান কি করেছে জানেন? এই ভয়ে পাকিস্তান তাদের মিত্র দেশ চীনের সঙ্গে গাদ্দারি করতেও পিছপা হয়নি। এবার আসবো সেই তথ্যে, যে তথ্যটা এখনো পর্যন্ত আপনাদের কোনো পর্বে শোনায়নি। সুযোগ বুঝেই পাকিস্তান চীনকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। তার কারণ প্রাণের সখার কাছ থেকে ভয়ঙ্কর মারণাস্ত্রের ভান্ডার হাতিয়ে নেওয়ার তাল কষছে পাকিস্তান। বিনিময়ে পাকিস্তান চায়নাকে ছেড়ে দেবে আর্থিক করিডোরের অন্তর্গত সমুদ্র বন্দরের মালিকানা। এহেন প্রস্তাব শুনে একেবারেই রেগে কায় বন্ধু রাষ্ট্র চীন। কোনো ধরনের ব্ল্যাকমেলিং যে তারা বরদাস্ত করবে না,
তা স্পষ্টভাবেই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আর এই ঘটনায় দুদেশের সম্পর্কের ভাঙন হতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, যাকে বলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি, সেই সিপিইসিকে কেন্দ্র করে ইসলামাবাদ এবং বেজিং এর মধ্যে অটুট বন্ধনে জমতে শুরু করেছে সন্দেহের কালো মেঘ। সংবাদ সংস্থা সূত্রের খবর, সিপিইসির অন্তর্গত অর্থাৎ এই আর্থিক করিডরের অন্তর্গত শেষ যে বন্দর রয়েছে গাদর বিমানবন্দরকে নিয়ে চীনকে ব্ল্যাকমেলিং করতে শুরু করেছে পাক সেনা, যেটিকে একেবারেই ভালো চোখে দেখছে না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উল্লেখ্য, বেজিং এর বেল্ট অ্যান্ড রোডের অন্তর্গত এই প্রকল্পে এখনো পর্যন্ত চীনা লগ্নির পরিমাণ দাঁড়িয়েছে $6,200 কোটি। এই স্পেশাল ইকোনমিক করিডর চীনের সিনজিয়ান প্রদেশ থেকে পাকিস্তানের বালুচিস্তানের গাদর পর্যন্ত চলছে রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ। পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী গাদর বন্দরের মালিকানা পাওয়ার ক্ষেত্রে বেজিংকে হঠাৎ করে নতুন শর্ত আরোপ করেছে জেনারেল আসিফ মুনির নেতৃত্বাধীন পাকিস্তানি ফৌজ। তাদের স্পষ্ট দাবি, এক্ষেত্রে চীনের হাতে থাকা সর্বাধুনিক পারমাণবিক শক্তি ইসলামাবাদের হাতে সরবরাহ করতে হবে, না হলে গাদর বন্দরকে তুলে দেওয়া হবে না ড্রাগনের হাতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, পাক সেনার পরমাণু অস্ত্র ভান্ডার বৃদ্ধির সক্ষমতা নেই। তা থাকলে এতদিনে কয়েক গুণ পারমাণবিক হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করতে পারত ইসলামাবাদ। কিন্তু 2023 সালে যেখানে ভারত নতুন করে 4টি পারমাণবিক অস্ত্র তাদের অস্ত্র ভান্ডারে যুক্ত করেছে, সেখানে পাকিস্তান নতুন করে একটিও তাদের পারমাণবিক অস্ত্র যুক্ত করতে পারেনি। সাধ্য না থাকলেও পাকিস্তানের স্বাদ আছে 16 আনা। সেই কারণেই চীনকে ফাঁসিয়ে পরমাণু অস্ত্র ভান্ডারের বৃদ্ধির নোংরা খেলায় নেমেছে ইসলামাবাদ। নেপথ্যে যাবতীয় কলকাঠি নাড়ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এর জন্য দাবার বোড়ে হিসাবে গাদার বন্দরকে ব্যবহার করছে তারা। আর গাদার বন্দরটি এই কারণেই উল্লেখযোগ্য, তার কারণ সেই গাদার বন্দরে উন্নতির মাধ্যমে চীনা শক্তি একদিকে যেমন ভারতের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই জায়গা থেকে সামরিকভাবে তারা আমেরিকাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং সেই কারণেই গাদর পোর্টটি লাল ফৌজদের জন্য এতটা ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্স বুঝেই পাকিস্তান এই মুহূর্তে নোংরা খেলায় নেমেছে। পূর্ব শর্তকে ভায়োলেট করে তারা নতুন শর্ত আরোপ করে বলেছে, যতক্ষণ না পর্যন্ত লাল ড্রাগন তাদের অত্যাধুনিক পরমাণু অস্ত্র পাকিস্তানকে দিচ্ছে, কিংবা অত্যাধুনিক পরমাণু অস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ফর্মুলা যতদিন পাকিস্তানকে না বলছে, ততদিন এই গাদর পোর্টটিকে তারা ব্যবহার করতে কিছুতেই দেবে না লাল ফৌজকে। চলতি বছরের গোড়ার দিকে গদরে নৌসেনা ঘাঁটি নির্মাণ নিয়ে পাক সেনা এবং সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়েছিল বেজিং। ওই সময় চীনের পিপলস লিবারেশন আর্মি নৌসেনাকে বালুচিস্তানের বন্দরটি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামাবাদ। কিন্তু তারপরেই এই ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে যায় ভারতের পশ্চিমী প্রতিবেশী এই দেশ। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এ ব্যাপারে পাকিস্তানের সিদ্ধান্ত বদল না করে দ্বিতীয় কোনো পথ নেই। তার কারণ চীনকে ব্ল্যাকমেল করে পাকিস্তান কোনো কিছুই অর্জন করতে পারবে না। আর্থিক দিক থেকে বলুন, সামরিক দিক থেকে বলুন, পাকিস্তানের থেকে কয়েক ডজন এগিয়ে রয়েছে চীন। তাই লাল ফৌজকে ব্ল্যাকমেলিং করে এক ফোঁটা কোনো দাবি দাবা মেটাতে পারবে না বালুচিস্তান বলে মনে করছে সকলেই। পাক সেনার যুক্তি, ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে নয়াদিল্লি অতি সহজেই তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করবে, তখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকবে না ইসলামাবাদের। তাই দ্বিতীয় স্ট্রাইকের আণবিক অস্ত্র প্রযুক্তি চীনের কাছ থেকে হাতিয়ে নিতে চাইছে পাকিস্তান। দ্বিতীয় স্ট্রাইকের আণবিক প্রযুক্তি কি না, কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে ভারতের হাতে এখনো পর্যন্ত 2টো সাবমেরিন রয়েছে যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ পরমাণু অস্ত্র বহনে সক্ষম। সেখানে পাকিস্তানের হাতে এখনো পর্যন্ত একটাও সাবমেরিন নেই যেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারে। সমুদ্রের গভীর থেকে এটি শত্রু দেশের ওপর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে আক্রমণ শানাতে পারে। এই ধরনের ডুবোজাহাজকে চিহ্নিত করা অত্যন্তই কঠিন। আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের হাতেই রয়েছে গোটা বিশ্বের মধ্যে এই প্রযুক্তি। বর্তমানে ভারতের কাছে এই ধরনের 2টি ডুবোজাহাজ রয়েছে, সেগুলি হলো আইএনএস আরিহান্ত এবং আইএনএস অরিঘাট। পরমাণু শক্তিচালিত এই 2টি ডুবোজাহাজে রয়েছে K-8 আণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ধরনের আরও একটি নিঃশব্দ ঘাতক ইতিমধ্যেই তৈরি করছে নয়াদিল্লি, সেটির নাম আইএনএস আরিদামান। বর্তমানে তার সামুদ্রিক পরীক্ষা নিরীক্ষা চলছে। আমেরিকা, রাশিয়া ও চীনের মতো মোট 4টি জায়গা থেকে পরমাণু হাতিয়ার ব্যবহারের সক্ষমতা রয়েছে ভারতীয় ফৌজের। ভূমি, আকাশের পাশাপাশি রণতরী এবং ডুবোজাহাজ থেকে
এই অস্ত্রগুলি শত্রুপক্ষের ওপর নিয়োগ করার ক্ষমতা রাখে ভারতের সেনাবাহিনী। সেনাবাহিনীর পরিভাষায় একে বলা হয় পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়েড। শুনলেন বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের এই কারণেই দিলাম যে বাংলাদেশ বলছে না যে তারা পাকিস্তানের ওপর ভরসা করছে, পাকিস্তানও বলেছে যে তাদের সমস্ত পরমাণু অস্ত্রগুলো বাংলাদেশকে তারা ব্যবহার করতে দেবে। পরমাণু অস্ত্রগুলো তো আর হাতে করে নিয়ে গিয়ে ছোড়া যাবে না, সেগুলো যদি আকাশ থেকে ছোড়া হয় তাহলে ভারতের কাছে সেই ডিফেন্স রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে ধ্বংস করে দেওয়ার। এমনকি আপনাদের সামনে কয়েকদিন আগেই আমি বলেছিলাম ভারত রাশিয়ার কাছ থেকে S-400 এর থেকেও শক্তিশালী ডিফেন্স সিস্টেম বানাচ্ছে রাশিয়ার সঙ্গে যৌথভাবে, যার নাম ভেরোনেজ। সেই ভেরোনেজ 8,000 কিলোমিটার বিস্তৃত ফাইটার জেট পরমাণু অস্ত্র বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাদ দিন একটা মাছি পর্যন্ত গলতে দেবে না। এই ধরনের সামরিক প্রযুক্তি ইতিমধ্যেই বানাতে শুরু করেছে ভারত রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে। অর্থাৎ আকাশপথে এবং সামরিক পথে অর্থাৎ রোড সাইডে কোনো রকম ভাবেই কিন্তু ভারতের ওপর এত সহজেই পরমাণু হামলা করতে পারবে না পাকিস্তান। তার কারণ ভারতের হাতে সেই প্রযুক্তি আছে বা সেগুলো তারা বাড়ানোর ব্যবস্থা করছে যে কোনো রকমেরই ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে সেগুলোকে যেন ভারত ব্রেস্ট্রাইক করে দিতে পারে। এবং তাছাড়াও ভারতের হাতে যেটি রয়েছে সেটা এই মুহূর্তে পাকিস্তানের হাতে নেই, যেটা আপনাদের বললাম যে গভীর সমুদ্রের মধ্যে থেকে পরমাণু অ্যাটাক, সেটা ভারতের হাতে দুটি আইএনএস অরিহান্ত আর আইএনএস অরিঘাট ইতিমধ্যেই ভারত প্রিপেয়ার করে ফেলেছে এবং সেগুলো সেনাবাহিনীর অন্তর্ভুক্তিকরণ হয়ে গিয়েছে, যেগুলো গভীর সমুদ্র থেকে পরমাণু অস্ত্র K-8 তারা ছুটতে পারে যে কোনো লক্ষ্য বস্তুতে। এবং তৃতীয় আইএনএস আরিহান্ত সেটাও তারা তৈরি করছে ভেতরে ভেতরে এবং খুব শীঘ্রই সম্ভবত 1 বছরের মধ্যে সেটাও কিন্তু ভারতের সেনাবাহিনীদের হাতে চলে আসবে। এই রকম অবস্থায় পাকিস্তান সিঁদুরে মেঘ দেখছে, তার কারণ তারা জানে এর পরের কোনো যুদ্ধ হলে ভারত যেটি করবে সেটা হচ্ছে পাকিস্তানের অস্ত্র ভান্ডার সেটা প্রথমে ধ্বংস করবে এবং তারপরে পাকিস্তানকে আক্রমণ করার জন্য যে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে তার ছিটে ফোঁটাও নেই কিন্তু পাকিস্তানের হাতে। সেই কারণেই তারা ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করছে। তাদের নিজেদের একটি বন্দর চীনাকে ব্যবহার করতে দেবে এই শর্তে যদি চীন তাদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেয় কিংবা এই সমস্ত পারমাণবিক অস্ত্র তৈরির ফর্মুলা তাদেরকে বলে দেয়। তা যদি না হয় তাহলে তারা পরিষ্কারভাবে বলেছে যে গদর বন্দরকে তারা ব্যবহার করতে দেবে না। কিন্তু চীনা ফৌজ বা লাল ফৌজ এই গাদ্দারিকে মেনে নেবে না। তার কারণ আপনাদের বলেছিলাম প্রথমে যেটাতে পাকিস্তান রাজি হয়েছিল, পরে 180 ডিগ্রি ঘুরে যদি ব্ল্যাকমেল করার চেষ্টা করে তাদের বন্ধু দেশকে, তাহলে সেটাও যে ভালোভাবে লাল ফৌজ নেবে না সে কথা তারাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ যদি মনে করে যে পাকিস্তানের ওপর ভরসা করে তারা বেঁচে থাকবে তাহলে কতটা হাস্যকর আপনারা ভেবে দেখুন। এবং আপনারা এবার আশা করি মেলাতে পারবেন আমি পর্বের শুরুতে যেটা আপনাদের সামনে বলেছিলাম যে বাংলা, উড়িষ্যা, বিহার বাংলাদেশ দখল করতে পারবে সেটা স্বপ্নে হতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভারত যদি চায় তাহলে ভারতের সেই ক্ষমতা রয়েছে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার। কিন্তু সেই কাজটা ভারত কি প্রথমে করবে? এর উত্তর হলো না, কখনোই ভারত প্রথম থেকে যুদ্ধে লিপ্ত হয় না। কিন্তু যদি কখনো সেই সুযোগ আসে, বাংলাদেশের ছোট অন্তত একটা ভুলের জন্য ভারত এই মুহূর্তে প্রতীক্ষায় বসে রয়েছে। সেই ভুলটা যখন করবে, যদি করার সাহস দেখায় বাংলাদেশ, তার প্রত্যুত্তরে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ছিনিয়ে নিতে ভারতের 24 ঘন্টার সময় লাগবে।